পাচারের $16 বিলিয়ন ফেরাতে সরকারের সঙ্গে কাটরা টিআই উপদেষ্টাদের নামেও অভিযোগ থাকায় উদ্বেগ। আমরা জানি যে আমাদের উপর অসন্তোষ বর্তমান সরকারের কোনো মহল থেকে আছে। মার্জারে থাকতে রাজি নয় এস আলমের থাবায় ডুবতে বসা এসআইবিএল। বাংলাদেশ ব্যাংকের যে কোনো সিদ্ধান্ত মানতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক। এবং 17টি ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের অবসান চায় সরকার। আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার অঙ্গীকার। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বিগত সরকারের আমলে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। এই অর্থ ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই ও ঢাকা টিআইবি। জুলাই অভ্যুত্থানের পর দুর্নীতি কমলেও উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠায় বাড়ছে উদ্বেগ। ঢাকা সফরে টিআই চেয়ারপারসন জানান, আইনের মাধ্যমে শনাক্ত করতে হবে দুর্নীতির হোতাদের। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে এখনো থামেনি দুর্নীতির ঘোড়াদৌড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে দেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন অবৈধভাবে পাচার হয়েছে। সম্প্রতি লন্ডনে টিআইবির উদ্যোগে প্রায় 185 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। এখন তা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে আনা জরুরি, এমন মন্তব্য করেছেন ঢাকায় সফররত টিআই চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া। $16 billion a year were stolen during 15 years. Why is that extremely important? Because when you have a country where public money is stolen, তবে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্তাধীন বলেও জানান টিআই চেয়ারপারসন। তবে টিআইবি কিভাবে সংস্কার কমিশনে যুক্ত হতে পারে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। To comment on or not comment on allegations or cases or investigations that are ongoing. What I am simply saying as a general principle is that in every country worldwide we need to have investigations. নির্দিষ্ট তথ্য নির্ভর গবেষণার মাধ্যমে টিআইবি তার যে ভূমিকা সেটা অব্যাহত রেখেছে। আমরা জানি যে আমাদের উপর অসন্তোষ বর্তমান সরকারের কোনো মহল থেকে আছে। টিআই চেয়ারপারসন আরো বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের উপর মব ভায়োলেন্সের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন তারা। Obviously very concerning to us in every country where journalists and civil society activists and ordinary citizens are facing this violence. 3 দিনের সফরে সোমবার ঢাকায় আসেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া। 2023 সালে চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। নিজেদের মোট ঋণের 85% এস আলমকে দিয়ে এখন দেউলিয়া হবার পথে গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটি থেকে নামে বেনামে 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম। এই তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান নুরুল আমিন। আর দেউলিয়াত্ব থেকে বাঁচতে তাই বাংলাদেশ ব্যাংকের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে মার্জারে থাকতে রাজি নয় এস আলমের থাবায় ডুবতে বসা আরেক ব্যাংক এসআইবিএল। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ব্যাংকটির কর্মকর্তারা। ব্যাংক থেকেও এস আলমের কবলে পড়ে ডুবতে বসেছে সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর সাথে সংকটে থাকা এক্সিম সহ মোট 5 ব্যাংককে একীভূত করতে ধারাবাহিক আলোচনার শেষ দিনে এসআইবিএল ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথে বৈঠকে বসে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার সকালে গভর্নরের সাথে অনলাইনে বৈঠক হয় গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে। আলোচনা শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, তার ব্যাংক থেকে নামে বেনামে 12,000 কোটি টাকা তুলে নিয়েছে এসএলএম, যা ব্যাংকের মোট ঋণের 85%। ফলে গ্লোবাল ইসলামী ব্যাংকের এখন ঘুরে দাঁড়াতে সংগ্রাম করতে হচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংকের যে কোনো সিদ্ধান্তে মানতে রাজি তারা। যে কোনো একটা রেজুলেশনে সম্মতি দিয়েছি, যদি ক্যাপিটালাইজ করেন, সরকার টাকা দেন বা সেন্ট্রাল ব্যাংক টাকা দেন, তাহলে এককভাবে আমরা স্ট্যান্ড অ্যালোন দাঁড়াতে পারবো কিনা সেটা তুলে ধরা হয়েছে। এখন বিচার বিবেচনাটা ওনারা করবেন। এখানে যে রিজলিউশন সেটার সঙ্গে আমরা একমত, সেটা কি মার্জার না অ্যাকুইজিশন নাকি রিক্যাপিটালাইজেশন না অন্য কোনো কিছু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তবে আপনারা নিশ্চিত থাকেন, আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবে না, চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হবে না, এবং এই ব্যাংকগুলো চালানোর জন্য সরকার বাংলাদেশ ব্যাংক মিলে এই আমানতকারীদের জন্য এই স্বার্থে এই কাজগুলো করবে। বিকালে গভর্নরের সাথে মিটিং করতে পুরো পরিচালনা পর্ষদ নিয়ে হাজির হয় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL। তবে একীভূতকরণ নয়, নিজেদের আর্থিক সক্ষমতা তুলে ধরা হয়েছে বৈঠকে, এমনটাই জানান ব্যাংকের চেয়ারম্যান। আমাদের এসএলএমের এক্সপোজার এই মুহূর্তে 6,000 কোটি টাকার একটু বেশি। এটা খুব বড় এক্সপোজার না অন্যান্য ব্যাংকের তুলনায়, তো আমরা এটা ওভারকাম করতে পারবো এবং এর বিপরীতে আমাদের যথেষ্ট কোলাটারাল আছে। আমরা কেন মার্জিংয়ে যাব? আমাদের ব্যাংকের অবস্থা খারাপ না, বুঝছেন ব্যাপারটা? উই ডোন্ট এগ্রি টু গো টু মার্জিং। এর আগে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে বৈঠক হয় ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এবং এক্সিম ব্যাংকের। এতে বাংলাদেশ ব্যাংকের সাথে একীভূত হতে একমত পোষণ করে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তবে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় চেয়েছে এক্সিম ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। একবার ব্যবহার্য 17টি প্লাস্টিক পণ্যের পরিবেশ বান্ধব বিকল্প পণ্য উদ্ভাবনে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে পরিবেশ অধিদপ্তর, যার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন পণ্যের পাশাপাশি আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনাও গড়ে তোলা হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। প্রতি বছর 9,77,000 টন বর্জ্য তৈরি হয় দেশে। এর মধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ 85 থেকে 90,000 টন, যার বড় অংশই পুনঃব্যবহার্য না হওয়ায় মিশে যাচ্ছে পরিবেশে, দূষিত হচ্ছে পরিবেশ। এমন 17টি একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে চায় সরকার। কিন্তু এসব পণ্যের বিকল্প কি হবে সে বিষয়ে ধারণা তৈরিতেই এই আয়োজন। জন্য আমরা বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াকে সলিসিট করে আমরা সিলেক্ট করে তাদেরকে অ্যাওয়ার্ড করব, তাদেরকে অ্যাক্সিলারেশন, মেন্টরশিপ এবং প্রোটোটাইপ সাপোর্ট করব। প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্প তৈরিতে 25 জন উদ্ভাবককে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজনের চিন্তা করছে পরিবেশ অধিদপ্তর। আমরা চাই প্লাস্টিক বর্জ্য যেন আর পরিবেশের জন্য হুমকি না হয়ে বরঞ্চ একটি অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনেডো এবং নরওয়ে সরকারের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তাদের আশা, বিকল্প পণ্য তৈরির পাশাপাশি গবেষণার মাধ্যমে আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনার ধারণাও পাওয়া যাবে। বৃহস্পতিবার পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন SMEF এর চেয়ারম্যান। 17টা আইটেম হয়তো ওনারা ফেজে রেকমেন্ড করবেন, যেটা আমরা আলটিমেটলি হয়তো বন্ধ করে দিব এবং ওইটার অল্টারনেটিভগুলি নিয়ে আমরা হয়তো কাজ করব। তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হবে এবং মনে হয় আমরা সবাই যদি রেসপন্সিবলি করতে পারি তাহলে আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জলবায়ুর জন্য এবং আমাদের সবার স্বাস্থ্যের জন্য এটা অনেক অনেক হেল্পফুল হবে আর কি আমাদের টিকে থাকার জন্য। আর এরপর যদি যে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বলি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য না, শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো না, তো আমাদের জন্য এখন প্রয়োজন। এসএমই ফাউন্ডেশন এই উদ্যোগে অংশীদার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, নতুন অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে বলে জানান বক্তারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সবশেষ বুধবার এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানিয়েছে সংগঠনটি। নতুন ঘোষণা অনুযায়ী 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 3,044 টাকা বেড়ে 1,78,832 টাকা করা হয়েছে। 21 ক্যারেট স্বর্ণের দাম 1,70,703 টাকা, 18 ক্যারেটের দাম 1,46,313 টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম 1,21,166 টাকায় নির্ধারণ করা হয়েছে।
আকিজ ভেঞ্চার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স লিমিটেড আকিজ হাউসে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ব্র্যান্ড আকিজ কেবলস। প্রথম ধাপে বাজারে এসেছে ডোমেস্টিক কেবলস, যা দৈনন্দিন ঘরোয়া ও বাণিজ্যিক ওয়্যারিং কাজে ব্যবহার উপযোগী। আকিজ কেবলসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। পণ্যটি সারা দেশের দোকান ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে। নিশ্চিত করার জন্য বিশ্বের মানুষের এই যে সেফটি পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে একীভূত হতে যাচ্ছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির 46তম পরিচালনা পর্ষদ সভায় এই সংক্রান্ত এমওইউ অনুমোদিত হয়েছে। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, ইলেকট্রিক বাইক সহ 123 ধরনের হাই টেকনোলজির পণ্য ও অ্যাক্সেসরিজ উৎপাদন এবং বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র মোবাইল ফোন এবং প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেকের সঙ্গে একীভূত হলে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পণ্য উৎপাদন খাতে বাংলাদেশ আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে প্রত্যাশা উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের। মূল্যসূচকের পতনে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। পাশাপাশি উভয় বাজারের টাকার অঙ্কে লেনদেনও সামান্য কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 17 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,614 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 59 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 175টির, কমেছে 145টির এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 21 পয়েন্ট কমেছে আর লেনদেন 9 কোটি টাকা কমেছে। মৌসুম শেষের দিকে আশ্বিনা আমে ভরপুর চাঁপাইনবাবগঞ্জের বাজার। বিক্রেতারা বলছেন দেরিতে পাকায় এই আমের দর বেশ চড়া। প্রতিদিন এখানকার বাজারে 1 থেকে 1.5 কোটি টাকার আম বিক্রি হয়। বেচাকেনি ভালো হওয়ায় খুশি তারা। রফিকুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমের মৌসুম যখন প্রায় শেষ, তখনও বাজার জমজমাট আশ্বিনা জাতের আমে। প্রতিদিন কয়েক হাজার মন আম বিক্রি হচ্ছে কানসাট সহ জেলার অন্যান্য বাজারগুলোতে। চাষিরা বলছেন এই সময়ে অন্য জাতের আম না থাকায় আশ্বিনা ও 12 মাসি কাটিমন আমের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাই তো অতিরিক্ত খরচ করে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে চাষ হচ্ছে আশ্বিনা আমের। বাজারে এখন 4 থেকে 4.5 হাজার টাকা দরে বিক্রি হচ্ছে আশ্বিনা আম, আর কাটিমন বিক্রি হচ্ছে 6 থেকে 8 হাজার টাকা মন দরে। চাহিদা এখন ভালোই আছে, বুঝছেন। আমের দাম আপনার এখন 4500, 4600, 4200 আছে, বিভিন্ন জাতের আম আছে। এখন আম 2 মাস থাকবে কালচারে। এখন যে দামটা পাওয়া যাচ্ছে আশ্বিনা, যদি শুরু থেকে পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে আম প্রচুর পরিমাণে থাকবে বেশ আমাদের। কৃষি বিভাগ বলছে দাম ভালো পাওয়ায় আশ্বিনা আমে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকের পরামর্শ দেওয়ার কারণে অনেকেই আমটাকে ব্যাগিং করতেছে, আর এই ব্যাগিং করার ফলে আমের আকার আকৃতি যেমন বড় হচ্ছে এবং রঙও ভালো হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে, ভোক্তার কাছে আকর্ষণীয় হচ্ছে, যার জন্য ভোক্তা কিনতেছে, যার জন্য কৃষক ভালো দাম পাচ্ছে। একই সাথে আমাদের আগামীতে হয়তো কাটিমন আম আসবে। এভাবে আমরা কৃষি পরিষদের পক্ষ থেকে আমের যে মৌসুম সেটা দীর্ঘায়িত হচ্ছে, যেভাবে একইভাবে কৃষক এখান থেকে লাভবান হচ্ছে। দেশের সব এলাকায় আমের মৌসুম শেষ হলেও চাঁপাইনবাবগঞ্জে আরো 2 মাস আম পাওয়া যাবে বলে জানিয়েছেন আম উৎপাদন ও ব্যবসার সাথে জড়িতরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে 42 কোটি 50 লাখ ডলার জরিমানা করেছে সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত। অভিযোগ রয়েছে গুগল তার কোটি কোটি ব্যবহারকারীর ট্র্যাকিং ফিচার বন্ধ থাকার পরেও তাদের তথ্য সংগ্রহ করে আসছিল।
8 বছর ধরে চলা এই মামলায় গুগলের বিরুদ্ধে আনা 3টি অভিযোগের মধ্যে 2টিকে সত্য বলে রায় দেন জুরিরা। তবে আদালত গুগলের এই কাজকে বিদ্বেষপূর্ণ বলে মনে করেনি, তাই কোনো শাস্তিমূলক জরিমানা করা হয়নি। আর এই মামলায় বাদীরা $3,100 কোটিরও বেশি ক্ষতিপূরণ চেয়েছিলেন। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।